মশাই যে, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি। শাকিল, মাস্টার মশাইকে একটা চা দে। হ্যাঁ দিচ্ছি। চিনি ছাড়া দিও বাবা। কাকু, আমাকে একটা কুরকুরে দেন। থ্যাংক ইউ কাকু। কাকু আমাকে একটা চিপস দেন। এই তোমরা শোনো, হ্যাঁ দাদু বলেন। তোমার নাম কি? আমার নাম সুমাইয়া সুলতানা। কোন স্কুলে পড়ো? আমরা জেড একাডেমি প্রাইভেট স্কুলে পড়ি। ও আচ্ছা, তোমরা সরকারি স্কুলে কেন পড়ো না? আব্বু বলেছে সরকারি স্কুলে ভালো পড়ায় না। ও, তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করব? হ্যাঁ করুন। আচ্ছা বলো তো, আমি স্কুল যাই এর ইংরেজি কি হবে? আই গো টু স্কুল। বাহ, দারুণ। এবার বলো তো, সেই স্কুলে যায় এর ইংরেজি কি হবে? হি গোস টু স্কুল। এখানে গোয়ের বদলে গোস কেন হলো? এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। থ্যাংক ইউ দাদু, আমরা তাহলে আসি। হুম। ও দোকানি, এক প্যাকেট কুরকুরে রেখে। কি রে, তোরা এত তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসলি? কেউ মরিছে নাকি? জানি নি, মাস্টার ছুটি দিল তাই চলে আসলো। দেখছেন মাস্টার মশাই কি অবস্থা? প্রত্যেকটা সরকারি স্কুলেরই এই হাল। বাচ্চারা যে পড়াশোনা করবে, কিভাবে করবে? এই গেল, আবার এক্ষুনি চলে আসলো। এইভাবে কি পড়াশোনা হয়? হ্যাঁ, পাবলিক স্কুলের থেকে সরকারি স্কুলের সুযোগ সুবিধা অনেক বেশি। সরকারি স্কুলে সব থেকে ভালো ছাত্র হওয়ার কথা, কিন্তু শিক্ষকদের গাফিলতির কারণে আজ এরকম হাল। এই বাবু শোনো, কি হলো? কোন স্কুলে পড়ো? কেন দেখি বুঝতে পারছো না? হুম, বুঝতে তো পারছি, কিন্তু স্কুলে কোনো নাম নেই। এই তো আমাদের বাগানের প্রাইমারি স্কুলে। এই চ। আরে শোনো, কি শুনবে? এই চ। দেখছেন কি অবস্থা? এই হচ্ছে আমাদের বাংলার সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা। বয়স্ক মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। ওদের কোনো দোষ নেই, ওরা যে পরিবেশ পাবে সেই পরিবেশ অনুযায়ী তো তৈরি হবে। সেই জন্যই তো প্রাইভেট স্কুলের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে, আর সচেতন গার্জেনগুলো বাচ্চাদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। হুম। এই নিন মাস্টার মশাই চা। মাস্টার মশাই, কি হয়েছে? কাকিমা খুব অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি হসপিটাল যান। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার স্ত্রীর কি হয়েছে মা? ওনার হার্ট ব্লক হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করতে হবে। আপনি তাড়াতাড়ি রিসেপশনে গিয়ে দেখা করুন। ঠিক আছে মা। শুনছেন? হ্যাঁ বলুন। 6 নম্বর বেডের পেশেন্টের গার্জেন আমি। নার্স বলল রিসেপশনে দেখা করতে। হ্যাঁ, আপনার পেশেন্টের তো হার্ট ব্লক হয়েছে, ইমিডিয়েট ওনাকে একটা সার্জারি করাতে হবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব না। সার্জারি করাতে হবে?
কত টাকা লাগবে? অপারেশন কমপ্লিট করতে মিনিমাম 6 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ? 6 লক্ষ টাকা? এই এত টাকা এখন আমি কোথায় পাবো? দেখুন, আপনি যত তাড়াতাড়ি টাকাটা জমা করতে পারবেন তত তাড়াতাড়ি অপারেশন হবে। আর পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, তাই আপনি দেরি না করে তাড়াতাড়ি টাকাটা জমা করুন। ঠিক আছে। আব্বা, হঠাৎ তুমি এখানে? বাপ, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। বিপদ? কি হয়েছে? বাপরে, তোর মায়ের হার্টের সমস্যা, এমার্জেন্সি অপারেশন করাতে হবে। তার জন্য 6 লক্ষ টাকা লাগবে। তা আমরা কি করব? এই, তুমি চুপ করো। অপারেশন কবে আব্বা? ডাক্তার তো আজকে করতে বলেছে, কিন্তু আগে টাকা জমা লাগবে। ও, এই শোনো, একটু ভেতরে আসো, কথা আছে। আব্বা তুমি একটু থামো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। কি হলো? শোনো, তুমি যদি টাকা দিয়েছো এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি এসব কি বলছো? মায়ের অপারেশনের জন্য টাকা লাগবে, দিতে হবে না? না, যদি দিয়েছো তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আব্বা এখন অত টাকা কোথায় পাবে? তা আমরা কি জানি? তোমার আব্বা যেখান থেকে পারুক টাকা জোগাড় করে নিক। কিন্তু কোনো কিন্তু না, যাও গিয়ে বলো তুমি টাকা নিয়ে আসছো, বাকিটা আমি দেখে নেব। কি হলো, যাও। আব্বা তুমি চলো, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে বাপ, একটু তাড়াতাড়ি আসিস। হুম। শুনছেন, টাকার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, আমার ছেলে নিয়ে আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস। ঠিক আছে। খবরদার ফোন ধরবে না। হ্যালো। বৌমা, ছোটন টাকা নিয়ে আসছে। না, ও যাবে না। আপনার বউর অপারেশন জন্য আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। যেখান থেকে পারবেন টাকা জোগাড় করে অপারেশন করান গা। আমি মনে হয় তোমাকে আর বাঁচাতে পারলাম না গো। তোমার এই হতভাগা স্বামীটাকে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমাদের এখন একমাত্র ভরসা। কি হলো, আপনার ছেলে এখনো আসেনি? না, আমার ছেলে আসবে না। মানে? আমি টাকা ম্যানেজ করতে পারিনি। দেখুন, এখানে তো টাকা ছাড়া অপারেশন করা হয় না,
আপনি একবার সরকারি হসপিটালে গিয়ে ট্রাই করতে পারেন। মাস্টার মশাই এখানে? হ্যাঁ স্যার। হাসিকে একটু আমার কেবিনে পাঠিয়ে দাও তো। ওকে স্যার। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওয়েটিং রুমে যে বৃদ্ধ ব্যক্তিটি বসে আছেন উনি এখানে কি করছেন? ও 6 নম্বর বেডে যে হার্টের পেশেন্টটা আছে ওনার হাজবেন্ড উনি। ও আচ্ছা, উনি ওখানে বসে কান্না করছেন কেন? কিছু হয়েছে? ওনার পেশেন্টের সিরিয়াস অবস্থা, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। ডাক্তার সেন অপারেশনটা করবো বলেছেন। মোট 6 লাখ টাকা খরচ হবে। ওনাকে টাকা ম্যানেজ করতে বলা হয়েছে, কিন্তু উনি পারেননি, সেই জন্য কান্না করছে। ঠিক আছে, তুমি ওই পেশেন্টের ওটির ব্যবস্থা করো। কিন্তু স্যার পেমেন্ট? পেমেন্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমি ফ্রিতে করব, আর যা খরচ হবে সব আমি দেব। ওনার সঙ্গে টাকার ব্যাপারে আর কোনো কথা বলবে না। স্যার পেমেন্ট লাগবে না বলছেন, উনি কি আপনার কেউ হন? বেশি প্রশ্ন করো না, যেটা বললাম সেটা করো। ওকে স্যার। এই যে শুনছেন, আপনার স্ত্রীর অপারেশন হয়ে গেছে, বেডে দেওয়া হয়েছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কি গো, তুমি কান্না করছো কেন? এখন তো আমি সুস্থ হয়ে গেছি। দেখুন, এই সময় পেশেন্টের সঙ্গে বেশি কথা বলবেন না। ঠিক আছে, তুমি একটু চুপচাপ রেস্ট করো। হুম। শোনো মা, মা আমি তো কোনো টাকা দিইনি, তবু আমার স্ত্রীর অপারেশন হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? সেটা আমি বলতে পারবো না। এই অপারেশনটা খান স্যার করেছেন। আপনি এক কাজ করুন, খান স্যারের সঙ্গে কথা বলুন। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আসবো? আরে মাস্টার মশাই, আসুন আসুন। থাক বাবা থাক। মাস্টার মশাই, আমাকে চিনতে পারছেন? না বাবা, তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমি বড় হয়ে গেছি তো, তাই আপনি আমাকে চিনতে পারছেন না। আমি সেলিম। আসলে বাবা, অনেক ছাত্র তো ছিল, কিন্তু সবার নাম ধরে তো চেনা মুশকিল। আমি আপনার সেই হতভাগা ছাত্র। মনে আছে সেদিনের কথা, যেদিন আপনার ক্লাসে একটা ঘড়ি চুরি হয়েছিল? এই সুযোগ, ঘরে কেউ নাই, সবাই প্রার্থনা করতে গেছি।
আজকে তোমাদেরকে পড়াবো ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ভি ফর কি হয় কে বলবে? মাস্টার মশাই আমি। বলো। মাস্টার মশাই বিপর ভূত। আস্তে আস্তে। ভি ফর ভূত না, ভি ফর ভ্যান। তাহলে ভি ফর কি? ভ্যান। তুমি বসো। জপেন তুমি বলো ডাব্লু ফর কি? ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি। গুড। তাহলে ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি। জপেন তোমার কি ঘড়ি আছে? মাস্টার মশাই আমার নাই, সৌভিকের আছে। আমি স্কুল আসার সময় দেখলাম। সৌভিক, তুমি স্কুলে ঘড়ি নিয়ে এসেছো? হ্যাঁ মাস্টার মশাই। কই দেখি। ঠিক আছে। মাস্টার মশাই লেসছিলাম, পাসিনি। মাস্টার মশাই ও মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি ও ঘড়ি লেসেছে। সৌভিক, তুমি মিথ্যে কথা বলছো? না স্যার, আমি এনেছিলাম, খুঁজে পাচ্ছি না। মনে হয় আমার ঘড়ি কেউ চুরি করে নিয়েছে। ঘড়ি। ঠিক আছে, তুমি কান্না করো না, আমি তোমার ঘড়ি খুঁজে দিচ্ছি। এই শোনো, তোমরা বেরে এসো আর তোমরা বেরে এসো। ঠিক আছে, তোমরা নিজের নিজের চোখে হাত দিয়ে উল্টো হয়ে দাঁড়াও। কেউ তাকাবে না, তোমাদের ব্যাগ সার্চ করবো। আল্লাহ, আমাকে যদি মাস্টার মাসে ধরতে পারে কি মার মারবে। আর কাল থেকে স্কুলেও আসা হবে না, সবাই আমাকে চুরচুর বলে ডাকবে। আল্লাহ, এবারকার মতন বাঁচিলাও। আজ যদি বেঁচে যাই, আর জীবনেও এরকম কাজ করব না। ঘড়ি পাওয়া গেছে, তোমরা সবাই সামনে এসো। এই নাও সৌভিক, তোমার ঘড়ি। মাস্টার মশাই, ঘড়িটা আপনি কার ব্যাগে পেলেন? কে চুরি করেছিল? ঘড়িটা হারিয়েছিল, পেয়েছি, এটাই বড় কথা। কে নিয়েছিল সেটা না জানলেও চলবে। যাও, আপন আপন নিজের জায়গায় যাও, আবার ক্লাস শুরু হবে। মাস্টার মশাই আমাকে বাঁচিয়ে নিল। মাস্টার মশাই আমাকে কেন কিছু বললো না? মাস্টার মশাই তো জানতে পেরেছেন যে ঘড়িটা আমি চুরি করেছিলাম, তবুও মাস্টার মশাই আমাকে কিছু বললো না। মাস্টার মশাই খুব ভালো। এই মাস্টার মশাইয়ের মতোই আমাকে হতে হবে। আমি একদিন হবই। সেদিন যে ঘড়িটা ব্যাগ থেকে পেয়েছিলেন, ওই ব্যাগটা আমারই ছিল। সেটা জানার পরেও আপনি কাউকে কিছু বলেননি। আপনার ব্যবহারে আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম, তাই চেয়েছি আপনার মতো একজন আদর্শবান মানুষ হয়ে উঠতে। সেটা তো আমিও জানতাম না যে ওই ব্যাগটা তোমার আর তুমি ঘড়িটা চুরি করেছিলে। কেন মাস্টারমশাই, সেদিন তো আপনি ঘড়িটা খুঁজে বার করেছিলেন। আরে পাগল, আমি যখন ঘড়িটা খুঁজছিলাম তখন এবার বুঝতে পারলে তো? তাহলে আমি কি করে বুঝবো যে তুমি চোর? মাস্টারমশাই, সেদিন আপনি কেন চোখ বেঁধেছিলেন? শোনো, সব ছাত্ররাই আমার নিজের সন্তানের মতো। আমি চাই না কাউকে ছোট বড় নজরে দেখতে। আমি যদি সেদিন জানতে পারতাম যে ঘড়িটা তুমি চুরি করেছিলে, তাহলে তোমার প্রতি আমার একটা আলাদা ভাবনা থাকতো।
ঘৃণা জন্মাতো। আর আমি যদি সবাইকে বলতাম তাহলে তোমার খারাপ লাগতো। এই খারাপ লাগাটাই তোমার মধ্যে কাজ করতো। ভালো মানুষ হওয়ার চিন্তাটা তোমার মধ্যে আর আসতো না। আপনি আবারও আমাকে মুগ্ধ করে দিলেন। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি কত বড় মনের মানুষ। আপনি কাউকে শাস্তি না দিয়ে তাকে সুপথে আনতে পারেন। আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর এরকম কাজ কোনোদিন করব না। আপনার মতো সঠিক মানুষ হব। আপনার আদর্শে আমি শিক্ষা অর্জন করব। আমি ভালো মানুষ হব। সত্যি সবাই ঠিকই বলে, একজন সৎ আদর্শবান শিক্ষকের কাছে সব ছাত্রই আদর্শবান ছাত্র তৈরি হতে পারে। সেলিম, আজ আমার শিক্ষকতা সার্থক হলো। আজ তুমি আমার আদর্শে এত বড় মনের মানুষ তৈরি হয়েছো। সত্যি আমি গর্বিত। কিন্তু একটা দুঃখ কি জানো, আমি শিক্ষক হয়েও নিজের সন্তানকে আদর্শবান মানুষ তৈরি করে তুলতে পারিনি। কেন মাস্টার মশাই, কি হয়েছে? যে মা জন্ম দিয়েছে সে আজ মৃত্যুর সাথে লড়াই করছিল। সে সেটা জানা সত্ত্বেও বইয়ের কথা শুনে মায়ের পাশে এসে দাঁড়ালো না। আর তুমি আমার সন্তান না, আমার ছাত্র, তবুও আমার স্ত্রীর জীবন বাঁচালে। তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আরে মাস্টার মশাই, আপনি এরকম কথা বলবেন না। আপনার আদর্শে আজ আমি এত বড় হয়েছি। আপনার কাছে এখন আমি ঋণী। আমার তো আব্বু মা কেউ নেই। ভাবুন না, আজ থেকে আমি আপনার সন্তান। হ্যাঁ বাবা, আমি তোমার মানসিকতা আর মনুষ্যত্ব দেখে খুবই খুশি হয়েছি। এসো বাবা, আমার বুকে এসো। মাস্টার মশাই।